বাড়িটা ফাঁকা ছিল। আমি কাজের বুয়াকে বাড়িতে রেখে আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ রাস্তা অর্ধেক মাঝপথে আমার মাথার মধ্যে একটা চক্কর মারে। আমি আবারও ঠিক ওই রিক্সা থেকেই বাড়িতে ব্যাক করলাম। কিছু সময় বাদেই বাড়ির গেটে ঢুকতেই দেখি গেটটা লাগানো। চিন্তা করলাম যে কাজের বুয়া তো রান্নাবান্না করে চলে যাবে, এখনও তো রান্নাবান্না শেষ হয়নি। তাছাড়া বাড়িতে তো একলা, আর আমার মা আমি থেকে বেঁচে নেই। আমি তো বাবার দেখাশোনা নিয়মিতই করি। বাবা অফিসে সরকারি জব করত, সেদিন বাবার অফিসটা বন্ধ ছিল। অথচ কাজের বিটি, ওকে দেখতে না ভীষণ সুন্দরী, ও একটা বিবাহযোগ্য মেয়ে, কিন্তু আমি তো কখনো তাকে এইভাবে ভাবিনি। তাছাড়া আমারও মা বেঁচে নেই, বাবা একদম সিঙ্গেল আছে। সব মিলে ব্যাপারটা আমার কাছে যেন গরমিল মনে হচ্ছিল। আমি গেটে কলিং টিপতেই কাজের বিটি অনেক দেরি করে সে গেটটা খুলল। আমি ভিতরে প্রবেশ করেই দেখি ওর মুখের দিকে তাকিয়ে ওর মুখটা কেমন মলিন হয়ে আছে, লাল হয়ে গেছে, চুলমুলো একদম এলো পাতা দিয়ে। ও যেন একটা অগোছালো মানুষ। তাছাড়া ও আমার সাথে কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলছিল। ওর পরিস্থিতি দেখে আমি ওকে অতটা প্রশ্ন করলাম না। আমি ঘরে ঢুকে নিজে আগে ড্রেসটা চেঞ্জ করে ঠিকঠাক স্বাভাবিক অবস্থায় হয়ে তারপরে আস্তে আস্তে ব্যাপারটা ওকে বুঝতে দিলাম যে আমি কিছু ভেবেছি। ও দেখি আমার আড়ালে চলে গেল। আমি ওদিকে বাবার রুমে ডেকে দেখি বাবা যেন খুব ব্যস্ত এবং অস্থির বোধ করছে। আমি তখন একটু ব্যাপারটা মনের মধ্যে নিয়ে নিলাম যে কিছু না কিছু একটা ঘটছে। তা না হলে আসলে কাজের বিটি ওর চেহারাটা এমন হবে কেন? তাছাড়া মনে হচ্ছে ও যেন কোথা থেকে যেন দৌড়ে আসলো, কেমন একটা উত্তেজক অস্থির ভাব। আমি কিছু সময় বাদে বললাম, তুমি একটু এদিকে আসো তো। আমার রুমের মধ্যে এসে বলছে, আপা কিছু লাগবে? আমি বললাম যে না রে, আমার কিছু লাগবে না। আমি কলেজ থেকে সবে মাত্র ফিরছি, এই কারণে আমি কলেজ অব্দি পৌঁছাইনি। হঠাৎ আমার মাথায় একটা চক্কর দিছে, শরীরটা ভীষণ অসুস্থকর, তাই বাসায় ফেরত আসলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না। কি বাবা কোথায়? বলছে সাহেব তো ওই রুমে ঘুমাচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা এই তুমি বলো তো, তুমি গেট খুলতেই কেমন যেন কাপা কাপা কণ্ঠে এরকম অস্থিরতা বোধ করছো, কথা বলছো এইভাবে কেন? কি কিছু হয়েছে নাকি? তখন কাজের বুয়াটা ঠিক মাথাটা নিচু করে আঙ্গুল চুলকাইতে বলে, ম্যাডাম কি যে বলে আপনারে আমি বলতে পারবো না। এই বলে মনটা ভার করে রুম থেকে চলে যেতে লাগে। আমি আবারও বললাম, এই শোনো, তুমি চলে আসছো কেন? তখন বলছে, কি বলবো, আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমার কাছে তখন আরও ব্যাপারটা মনে হচ্ছিল কিছু না কিছু হয়েছেই। আমি বললাম, বাবাকে তোমাকে একটু গালমন্দ করেছে, কোনো কাজ ভুলভাল করছো? বলে, না সাহেব তো কখনো আমাকে গালমন্দ করে না, বরং অনেকটা ভালোই বাসে। তখন আমি বললাম, তাহলে এমন কি হয়েছে যে তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? এদিকে আসো, আস্তে করে কথা বলো, বাবা আবার রুমে এসে শুনবে। বলো কি হয়েছে তোমার? বলে, আপা আপনি যখন কলেজে বের হয়ে গেলেন, তখন সাহেব এসে বাইরে থেকে এসে আমাকে ডাক দিল, বলল, রহিমা একটু এদিকে আসো তো। আমি সাহেবের কথা শুনে রুমের মধ্যে চলে আসলাম। আমি ওই কলের উপরে কাপড় চোপড়গুলো ধুচ্ছিলাম। আমি ওই অবস্থায় যখন উঠে আসলাম, তখন স্যার আমাকে ডাকলো এবং রুমে বসতে বলল এখানে বসো। স্যার বাইরে থেকে এসে চেঞ্জ করে তারপর আমাকে বলছে যে, তোমার সাথে আমার কথা আছে। আমার মেয়ে কি কলেজে গেছে? তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনার মেয়ে তো সাহেব অনেক আগে কলেজে গেছে। বাড়িটা তো তখন ফাঁকা, কিন্তু সাহেবের মনে যে আজকে এটা ছিল ম্যাডাম, আমি তো আর এটা জানি না। হঠাৎ করেই সে দরজাটা লাগিয়ে ফেলছিল। আমি বললাম, সাহেব আপনি দরজা লাগাচ্ছেন কেন? আমার কত কাজ পড়ে রয়েছে কলের উপরে। ওই যে আপায় ওই যে কাপড় চোপড়গুলো ধুইতে বলছে,
ওগুলা ধুয়ে দিতে হবে, তা নাহলে আবার এসে আমাকে বকবে। বলে সে আমি দেখব, বেশি সময় লাগবে না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর শোনো, তোমার সাথে কি হলো না হলো কেউ যেন বুঝতে না পারে। আমি তখন আর কি করব, স্যারকে কত অজুহাত করেছিলাম, আল্লাহ দোয়াই দিয়ে বলছিলাম স্যার এমনটা করবেন না, আমি গরিবের মেয়ে, একটা অবিবাহিত যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, কিন্তু আমার বাবার টাকা পয়সা নেই বলে আমার বিয়ে হয় না। তাছাড়া আমার বাবা একটু বেপথে চলাফেরা করে, কি জো খেলে, বন্ধুদের সাথে বাজে নেশাপান করে, বাড়িতে ঠিকঠাক মতো টাকা দেয় না, আমাদের সংসারে ভীষণ অভাব। তাই লেখাপড়া বন্ধ করে আমি একটা বিবাহযোগ্য মেয়ে আপনার বাড়িতে কাজের বুয়া হয়ে দুবেলা কাজ করে দিয়ে যাই, রান্নাবান্না করে দিয়ে যাই। আপনারা বউ নেই, কিন্তু এমনটা করবেন না স্যার, যাতে আমি গরিব হলেও আমার সর্বোচ্চ কিছু হারিয়ে যাই। সাহেব কিছুতেই চলছে না আপা। সাহেব আমার সাথে পুরো 1 ঘন্টা ধরে যা করছিল ব্যাপারটা আমি বলতে পারবো না। তখন কাজের বুয়ার কথা শুনে আমি বুঝে ফেললাম বাবা হঠাৎ তার মনের মধ্যে এতটা পরিবর্তন, না এটা বিশ্বাস হচ্ছে না। আর হবেই বা না কেন, আমার বাবা তো আর বুড়ো হয়ে যায়নি, তাছাড়া আমার মা বেশ অনেক আগেই মারা গেছে। আমি তো বাবার সংসারে একা, কিন্তু বাবা তো কখনো আমার সাথে এইরকম বিহেভ করেনি। তবে ওকে একলা পেয়ে আজকে বড্ড সুযোগ পেয়েছে, আর তার মনের মধ্যে এই সমস্ত আজকে হয়েছে। কি জানি পুরুষের মনে কখন কি উদয় হয়। যা হোক, আমি তখন কাজের বুয়াকে বললাম, এই শোনো, যা হয়েছে হয়েছে, আমাদের একটা মান ইজ্জত আছে। বাবা যে আচরণে তোমার সাথে করে থাকুক না থাকুক, এই কথা তুমি তোমার ভিতরে রাখবে, তা না হলে কিন্তু তোমারও জাত যাবে। তখন কাজের বউ বলল, ঠিক আছে আপা, আমি কাউকে বলবো না, তবে আপনার কাছে বললাম, আপনাকে আমি ভীষণ বিশ্বাস করি, আর আমার এখন বিবাহ সময়, আমি একটা বিবাহযোগ্য মেয়ে, গরিব হলো আমাদের একটা ইজ্জত আছে ম্যাডাম, আপনিও কাউকে বলবেন না। কেউ যদি এই কথা জানে আমারও তো জাত যাবে, আমার বিয়েই হবে না। আমি বললাম ঠিক আছে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না, তবে তুমিও চেপে যাওয়া। শোনো, আগামীকাল থেকে তুমি আর আমাদের বাড়িতে কাজে আসবে না, বুঝতে পেরেছ? বললো, ম্যাম প্লিজ, জোরহাত করে বলছি, আপনার বেলায় বাসায় 2 বেলা রান্না করে আমি যে চলে যাই, যে আরও 2 বাসায় কাজ করি, এইভাবে কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে আমি এবং আমার মা চলি। আমার বাবা একদম বেপথ্যে টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, তার কিচ্ছু নেই, সে সর্বোচ্চ হারিয়ে এখন বাড়িতে টাকা পয়সা তো দেয়ই না। নেশার টাকা যদি মায়ের কাছ থেকে চায়, মা যদি 2 পয়সা না দিতে পারে, মাকে কি অত্যাচার মারধর করে, কতটা যে যন্ত্রণার মধ্যে আছি ম্যাডাম, এটা গরিব মানুষ যে সেই জানে। আমরা অভাবে মানুষ তো, আপনি যদি আপনাদের বাসায় কাজের সুযোগ না দেন, তাহলে যে আমার একটু কষ্ট হবে চলা, আমাকে আবার নতুন করে কাজ দেখতে হবে। আমি বললাম, একটু কষ্ট ভালো, তবু এই রকম মানুষের সংস্পর্শে আমি তো যখন কলেজে যাব, তোমার সাথে তো আবারও এইরকম কিছু ঘটতে পারে। আমি এই জন্য বলছি, তুমি তোমার মতো সরে যাও, বাবা যাতে আর কখনো তোমার সাথে এই ধরনের বিহেভ করতে সুযোগটা না পায়, এই আচরণটার সুযোগ না পায়। বলল, হ্যাঁ এটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন ম্যাম, কারণ আপনি তো কলেজেই চলে যান, আর সেই সময় আমি দুপুরে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি বা কাপড় চোপড় কিছু ধোয়া লাগে, কিন্তু ছাড় যদি এই সময় আমার সাথে আবারও, আপনি অবশ্যই ঠিকই বলছেন। তখন কাজের বুয়া এই কথা বলছে, তবুও ম্যাম যদি আপনি আপনার বাবাকে একটা বিষয়ে নিষেধ করে দিতেন। আমি বললাম, তুই কি পাগল হয়েছিস নাকি? একটা মেয়ে হয়ে বাবাকে এই কথা বলবো, আর আমি যেটা জেনে গেছি বাবাকে এটা বুঝতে দিলে বাবা তো এটা লাই পেয়ে যাবে রে, তখন সে আমার সাথে আবার ফ্রিতে সব কিছু কথা শেয়ার করতে লাগবে, এমনকি অন্য কিছু হতে পারে, বুঝিস না আজকাল ছেলেদের মন। কাজের বুয়া তখন বলল, হ্যাঁ আপা, এটা আপনি ঠিকই বলেছেন, আপনার স্যারের সাথে বেশি একটা ফ্রি হবে না, যদিও সে আপনার বাবা, তবুও আপনি তো একটা বিবাহযোগ্য যুবতী মেয়ে, তাছাড়া আপনার মা নেই, আর এই ফ্যামিলিতে তো আর কোনো সদস্যও নেই, আপনারাই বাবা বেটি থাকেন, সেখানে একটু দেখে শুনে থাকবেন, ঠিক আছে? আমি কষ্ট হলেও আর আপনাদের বাসায় আগামীকাল থেকে আর আসবো না। এই বলে কাজের বুয়াকে বিদায় করে দিলাম, সে আর আসলো না। পরের দিন যখন আসেনি, বাবা আমাকে বলছে, কি ব্যাপার গো, কাজের বুয়াটা তো আজকে আসলো না, তুমি তো কলেজে চলে যাচ্ছ, রান্নাবান্না কি হবে? আমি বলেছিলাম, বাবা
রান্নাবান্না যে করা লাগে, আমি সেটা সকালে উঠেই সকালের নাস্তা এবং দুপুরের রান্না একসাথে আমি করে দিয়ে যাব। একটু প্রবলেম ফেস করে চলতে হবে, তা না হলে মা তো আর বেঁচে নেই। আর তোমাকে এত করে বলছি বিয়ে করো বিয়ে করো, তুমি একটা যুবক ছেলের ন্যায়, তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। তখন বাবা বলল, দেখো, বিয়ে বিয়ে করো না। আসলে আমার অতটা কোনো কিছুর অভাব আমি বুঝি না। তাছাড়া আমার যে সমস্ত অফিসের কলিগ বন্ধুরা আছে তাদের সাথে মাঝে মধ্যে আমি এদিক সেদিক একটু যাওয়া আসা করি, তাতে আমার হয়ে যায়। ব্যাপারটা আমি ঠিক বুঝে ফেললাম বাবা আসলে আমাকে কি বুঝাইলো। তখন বাবাকে বললাম, বাবা থাক থাক, আর বলতে হবে না, এভাবে চলা ঠিক না, এটা পাপ বাবা। আমি বলি কি, তুমি কাউকে বিয়ে করে এই সংসারে হালালভাবে জীবনযাপন করো, একজন সেবাকারীকে নিয়ে আসো, আমি তোমার বিবাহযোগ্য মেয়ে, আমারও তো একসময় বিয়ে হয়ে যাবে, তখন তো তুমি একলা, তোমার জীবন সঙ্গিনী তো দরকার। শুধু কি পুরুষের রাতের জন্য একটা বউ দরকার হয়? তার আনুষাঙ্গিক এই যে রান্নাবান্না, শরীরের সেবা যত্ন, এটা ওটা, সংসারের কত কাজ, সব মিলে তো দরকার, কিন্তু তুমি করছো না, এটা আমি বুঝতে পারছি। আর কাজের বুয়াটাও অসুস্থ, সে নাকি আর কাজ করবে না, কি হয়েছে আমি জানি না, সে আমাকে বলে চলে গেছে ও আর আসবে না আমাদের বাসায়। বললো তাই? ও না আসলে তাহলে তো আমাদের এত কাজ কেতা, অন্য একটা বুয়াকে ঠিক করতে হবে। আমি বললাম, না বাবা, আর কোনো কাজের বুয়া আমাদের বাসায় ডাকবো না, যা করার আমি করব। বাবা বলল, ঠিক আছে দেখা যাবে, তুমি এত দায়িত্ব নিচ্ছ, আমার দায়িত্বটা কে নেবে? আমি বললাম মানে? বলছে না কিছু না। আমি বললাম, না বাবা, মুখের মধ্যে এই কথা বলতে গিয়ে চুপ হয়ে গেল কোনো, কথাটা আমাকে বলতে হবে। মানে কি? মানে কাজের বুয়া আমাদের বাসায় রান্না আর করবে না, আসবে না, আর এই জন্য তোমার আবার কি হলো, তোমার কি কাজ? তখন বাবা বলছে, আচ্ছা আমি একটু বাইরে থেকে ফিরে এসে তারপর তোকে বুঝিয়ে বলবো, বুঝতে পারবি তখন, দেখিস তখন তুই নিজেই কাজের বুয়াকে রাখবি। তোকে বড্ড ভালোবেসে বেসে আমি মাথায় উঠাই ফেলছি, তুই আমাকে না জানিয়ে কাজের বুয়াকে তাড়িয়ে দিলি। বাবা যেন আমার সাথে তুই তামারি করে কেমন যেন একটা ব্যবহার করতে লাগলো। বাবার ব্যবহারটা আমার কাছে সন্তুষ্টজনক ছিল না ওই মুহূর্তে। ওই যে কাজের বুয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, বাবার তো একটা সমস্যা হবেই বন্ধুরা, বুঝতে পারছো কেন? আমি তবুও চুপ করে থাকলাম। তারপরে আমি সেদিন মন ভার করে থাকলাম, কলেজে গেলাম না। তাছাড়া আমারও জামা কাপড় নোংরা ছিল, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিলাম, এবং রান্না বান্না সংসারের কাজ কর্ম অগোছালো যা কিছু ছিল পরিপাটি করে ফেললাম। তারপরে হঠাৎ বাবা বাইরে থেকে বিকেলবেলায় ফিরল, ফিরে মনটা কেমন যেন, মানে আমার সাথে সে মন খুলে কথা বলছে না। আরে কাজের বুয়া চলে গেছে তার জন্য সে এতটা মন খারাপ করছে, তার মানে কি আজকেই প্রথম, মানে আমি আমার চোখে ধরা পড়ে গেছে এই জন্য, নাকি আগে থেকেই তার এইরকম চলছে? ব্যাপারটা আমার একটু সন্দেহ হলো, আমি আসলে বুঝে উঠতে পারিনি। আমি এটাই ভেবে নিলাম যে হয়তো নতুন কিছু না, হয়তো কাজের বুয়া তার দুর্বলতার কারণে আমার সামনে ধরা পড়ে গেছে, চোরের মন পুলিশ পুলিশ। তারপরে যা হোক, বাবা বিকালে ফেরার পরে আমার সাথে যেভাবে কথা বলছে, তাতে তার এই আচরণ, ইতিপূর্বে সে আগে এরকম আমার সাথে এই আচরণ করেনি। আমি তাকে বললাম, বাবা দুপুরে খাওয়া দাওয়া করনি, তাছাড়া একটু দেরি করে ফিরছো, বড্ড খিদে পেয়েছে তোমার বুঝি, খাওয়া দাওয়া করে নাও। বাবার সাথে আমি খারাপ কোনো আচরণ করলাম না। বললো ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি করো। আমি খাওয়া দাওয়া রেডি করে তার সামনে দিলাম। সে খাওয়া দাওয়া শেষে বললো, আজকে আমি এখন একটু আবারও বের হব। আমি বললাম কোথায়? কচ্ছে বন্ধুদের সাথে আড্ডায় যাব। আমি বললাম ফিরবে কখন? বলছে আজকে আর ফেরা হবে না। আমি বললাম কেন? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ এই জন্য যে আসলে আমি বন্ধুদের সাথে আড্ডায় যেতাম না, তোমার মাটা মারা যাওয়ার পরে আমি এতদিন ওই কাজের বুয়াটা আমাদের বাড়িতে থাকা অবস্থায় আমার কোথাও যাওয়া লাগেনি, অতটা প্রয়োজন হয়নি, সব কিছু আমার মিটে যেত। আজকে তুমি আমার একদম সব কিছুতে গুড়ে বালি করে দিছ, ওকে তাড়িয়ে দিলে। এখন আর এভাবে আমি চলতে পারবো না, আমার বন্ধুদের সাথে এদিক সেদিক একটু যেতে হবে, তা না হলে আমি আর পারবো না থাকতে। আমি তখন বুঝে ফেললাম ব্যাপারটা। আবারও বললাম, বাবা লজ্জা করি আর কি, তুমি এতই যদি তোমার সব কিছু প্রয়োজন হয় তাহলে আবারও বলছি কেন বিয়ে করছো না? একটা সুন্দরী মেয়ে দেখে শুনে বিয়ে করলেই তো পারো। তাছাড়া তুমি চাকরি বাকরি করো, তোমার টাকা পয়সার তো আর অভাব নেই, তুমি কত ভদ্র স্মার্ট,
কি সুন্দর উঁচু লম্বা তোমার চেহারা, আর সব মিলে তুমি কেন এরকম নিজের কাছে গুটিয়ে রাখছো? তখন বাবা একটা কথাই উত্তর দিল, দেখ বাবা, ঘরের বউ সে হচ্ছে এক, আর আমি নিত্য নতুন সব কিছু দেখছি। আমি এখন রঙিন চোখে অনেক কিছু হরেক রকম দেখি, আর তাছাড়া আমার ভালো লাগে না আজ এখানে তো কাল ওখানে। সেটাও আমি বুঝে ফেললাম। বললাম, বাবা থাক, আর বলতে হবে না, তোমার কোথাও যেতে হবে না, তুমি বাড়ি থেকে একদম বের হবে না, আমি তোমাকে সেখানে যেতে দেব না। আমি বুঝতে পেরেছি তুমি কোথায় যাচ্ছ, তোমার বন্ধুদের সাথে। ও, মাঝে মধ্যে যে বাড়িতে ফেরা হয় না তার বুঝি এইভাবে বন্ধুদের সাথে এইরকম যাও, কোনো আবাসিক হোস্টেলে অথবা কোথাও পল্লীতে? এখন ক্লিয়ার বাবা, আমি কথা বলতে চেয়েছিলাম না, তুমি আমাকে বলতে বাধ্য করালে। আমি তোমাকে যেতে দেব না, তুমি একদম কোথাও যাবে না, আমি অনুরোধ করে বলছি। তখন বাবা আমার মুখে থেকে তাকে একটু রাগান্বিত ভাষায় বলল, ও তার মানে কি দায়িত্বটা কি তুই নিতে চাস আমার উপরে? আমি বললাম, প্রয়োজনে তাই নেব, আমি কথায় কথায় বলে ফেলছিলাম, তবু আমি তোমাকে বাসার থেকে কোথাও বেরোতে দেব না। বাবা তুমি কি জানো, নিজের মান সম্মান যদি একবার মানুষের কাছ থেকে মানে ইয়ে হয়ে যায়, তাহলে কি সেটা আর ফেরত পাওয়া যায়? সম্মান জোগাতে অনেক কষ্ট করতে হয়। মানুষের কাছ থেকে সম্মান পেতে শেখো এবং সম্মান হারানোর চেষ্টা করো না, বেশ ভালোবাসো। বাবা বলে, হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু আমাকে যে যেতেই হবে, আমার যে প্রয়োজন। আমি বললাম, সেটা আমি দেখব, তুমি চুপ থাকো। উনি ধরে এনেছে হয়তোবা আমি তার পুরো দায়িত্বটা নিয়ে নিচ্ছি, আসলে আমি তো কথায় কথা তাকে বলেছিলাম। বাবা সত্যি আমার কথা মতো কোথাও গেল না। আমিও যা হোক বাবার সাথে একটু তার মনটা ভালো করার জন্য একটু এদিক সেদিক ঘোরাফেরা, আর মাঝে মাঝে তার পাশে যেয়ে বসছি, কথাবার্তা বলছি, একটু হাসি রহস্য করছি, বাবার মনটাকে একটু ভালো করার জন্য। মানুষের মনটা সবসময় একরকম থাকে না, আর আমি তো তার মনের অবস্থাটা বুঝতেই পারছি। ওই যে কাজের বুয়াটা বাড়ি থেকে চলে গেছে বলে তার কত কিছু কম পড়ছে। তারপরে রাত হলো, আমরা দুজনই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। সাহেব আবার আমাকে বলছে যে দায়িত্বটা যখন তুমি নিছো, ঠিক আছে, দেখা যাবে না কি করতে পারো তুমি আমার জন্য। আমি বললাম, সাহেব, ঠিক তাকে আমি এইভাবে বলছিলাম ঠাট্টার ছলে, বললাম, সাহেব আপনি তো কাদের বস সাহেব ছিলেন তাই না? বলছে হ্যাঁ। বললাম, আপনি ঠিক আছে, আমারও সাহেব। ঠাট্টার ছলে এইভাবে বলতে বলতে বললাম যে আপনার মনের ইচ্ছেটা কি? এত সহজ? চুপচাপ ভদ্র ছেলের মতো এখানে ঘুমিয়ে থাকেন, আমি আমার রুমে ঘুমিয়ে পড়বো। বলো না, দেখ আমার সাথে ইয়ার কি করবি না, ফাজলামো করবি না, ঠাট্টা করবি না একদম। তুই আমার পাশে বস, কথা বল। তাছাড়া যে কোনো সময় তোকে বিয়ে দিতে হবে, তো বিয়ের সাথে শাদিরও সময় হয়ে গেছে। তাছাড়া তোর মাও তোকে রেখে গেছে, তুই মা মরা মেয়ে, তোর প্রতি আমার অনেক মায়া হয়, কিন্তু এই জন্য তুই বেঁচে গেছিস, তোকে কিছু বলিনি। কিন্তু তুই তো একটা যোগ্য পাত্রী রে, তোর এখন একদম সময়, বিয়ের সঠিক সময়, বিয়ে দিতে হবে। তুই চলে গেলে তখন আমি বিয়ে শাদি করব। তুই তো আমার ভালোই চাস, কিন্তু একটা কাজ খারাপ করেছিস, বড্ড খারাপ করেছিস। আমার অনুমতি ছাড়া কাজের বিটি রহিমাকে আমার বাড়ি থেকে যে তাড়িয়ে দিলে, এটা তো চেক করিস নি। আমি বললাম, বাবা ওকে তাড়ানোর পরে তোমার এতটাই অসুবিধা হয়ে গেছে? তার মানে ও থাকতে এমন কি স্বার্থ ছিল তোমার যে এত তোমার মানে লাগলো? সাহেব আবারও বলে, এটা তোমাকে আমি বুঝাইতে পারবো না। আমি বললাম, আর বোঝাতে হবে না, আমি এখন ক্লিয়ার হয়ে গেছি। কেন, আমি কি বুঝি না? আমি কলেজে পড়া একটা যুবতী মেয়ে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, আর আমি বুঝি না? থাক, আর বলতে হবে না। এই বলে চুপচাপ বললাম, সাহেব আপনি এখন ঘুমান, আর কি করবো, রাত তো 10:30 বেজে গেল। বলছে না, আমাকে যেহেতু বন্ধুদের সাথে তুমি যেতে দাওনি, আজকে দায়িত্বটা তুমি নিয়েছো, কি হবে আমি জানি না। সেজন্য কথাটা লাইন ছাড়া একেবারে উল্টাপাল্টা বলছিল। আমি বললাম, স্যার মনের মতলবটা কি? যেন ঠাট্টা আসলে আবার এই কথাই বলতে, কথা বলতেই হঠাৎ করে আকাশে মেঘ ছিল, মেঘের গর্জন ছিল, কিছু সময় পরেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ঝমঝম আওয়াজে আমাদের আবার ঘরে মানে চারপাশে ইটের গাঁথনি, উপরে ছিল টিনের চালা। বেশ বৃষ্টির ওই রিমঝিম আওয়াজ আসে না,
আমার গাটা কেমন যেন ছমছম করে, অনুভূতিটা ভীষণ ভালো লাগে। আমার আবার বৃষ্টিতে ভিজে গোসল করতেও ভীষণ ভালো লাগে। কিন্তু রাতকাল যখন বৃষ্টি আসলো না, ভীষণ ভালো লাগছিল, মনের মধ্যে উৎফুল্ল তৈরি হলো। আমি আরও আনন্দের সাথে স্যারের সাথে কথা বলতেছিলাম। তারপরে হঠাৎ করে লোডশেডিংয়ে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ও যা, কারেন্ট চলে গেছে, স্যার থাকেন এখন, আমি আমার রুমে যাই। বলছে না। এই বলতেই আমি দরজার দিকে ঝুঁকে চলে যেতে সে আমাকে হাত ধরে বলছে, কোথায় যাচ্ছ? ও রুমে তো অন্ধকার। আমি বললাম, না তবু বৃষ্টি যেহেতু নামছে, জানালা দিয়ে বৃষ্টির ছাট আসলে ওই যে বিছনা খাতা চাদর ওগুলা ভিজে যাবে তো, আমি জানালাটা বন্ধ করে দিয়েছি। বলো ঠিক আছে। আমি জানালা বন্ধ করতে চলে গেলাম, যে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে তাকে আসার সুযোগটা দিলাম না। আমি বুঝতে পেরেছি কি হবে, চুপচাপ থাকলাম। সে নিজে এসে দরজায় কড়া নাড়ল। তারপরে 3 বার ডাকার পর যখন আমি দরজাটা খুলে নিই, সে দেখি বড্ড আওয়াজ করে আমাকে ডাকছে। তখন আমি দরজা খুলতে বাধ্য হলাম। দরজা খুলে বললাম, কি হয়েছে? বললাম, তখন বলছে, এতটা বৃষ্টি হচ্ছে, আমাকে কোথাও যেতে দিলে না, তুমি এখানে এসে চুপচাপ আছো? ঠিক আছে, এখানেই থাকো। এই বলে সে নিজে আমার রুমে প্রবেশ করলো। অন্ধকারটা ছিল ঘর, তাছাড়া ঝমঝমে বৃষ্টির আওয়াজ, বাড়িটা একদম একলা। আর বৃষ্টির এরম শান শান আওয়াজে প্রকৃতি জন্য এক সৌন্দর্যের অপরূপে মেতে উঠেছে। রাতকাল কেমন যেন একটা অদ্ভুত আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছিল, ভালো লাগছিল। কিন্তু স্যারের এইরকম কথাবার্তা সব মিলে আমার কাছে কিছু গরমিল গন্ধ পাচ্ছিলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ করে সে অন্ধকারে আস্তে করে, আমি বুঝতে পারিনি, দরজাটা, আমার রুমের দরজাটা লাগিয়ে চুপচাপ বসে থাকলো খাটের উপরে। আমি পাশে বসেছিলাম। তারপরে সে আমাকে যা করলো না, মানে যে কি সমস্ত কথাবার্তা আমাকে শোনাতে লাগলো, যে আজকে আমি বন্ধুদের সাথে এটা করতাম, কালকে গেলে এটা হতো, অমুক দিন এটা করেছিলাম। আমার এই কথা শুনতে একদম ভালো লাগছে না, বিরক্তবোধ হচ্ছিল। কিন্তু যত সময় ধরে বৃষ্টি হয়েছিল তত সময় সাহেব আমাকে, আমি যেন ঠিক ওই কাজের বুয়া রহিমা, ওর মতোই প্রবলেমটা ফেস করলাম। ঠিক তাই হলো কত সময় ধরে। তাছাড়া আমারও একটা সময়কাল, আজ বাদে কালকে আমি পরের বাড়িতে যাব, স্বামীর সংসার করব, প্রাপ্ত বয়স, এই সময় যে এরকম কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। তার মনে যে এটা ছিল কে জানতো। যা হোক, এ যাত্রা যা হবার হয়েছে। আমি চুপচাপ বিছনায় শুয়ে থাকলাম। সে রুম থেকে বের হয়ে যাই হোক তার রুমে গিয়ে শুয়ে পড়ল। আর যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে বলে গেল, কাজের বুয়াকে তাড়িয়েছ না, এখন বোঝো, এখন থেকে প্রতিনিয়ত এরকমই হবে। আমি তখন তার কোনো কথায় উত্তর দিছিলাম না, চুপচাপ শুয়েছিলাম আর বললাম আস্তে করে, যে ঠিক আছে যাও। সে চলে গেল। আমি দরজাটা লাগিয়ে চুপচাপ শুয়ে থাকলাম। ভাবলাম এটা কি হলো? তার মানে কাজের বিটি রহিমা, সে যে প্রতিনিয়ত একটা বিবাহযোগ্য মেয়ে আমাদের বাড়িতে কাজ করতে আসতো, কাজ করে যেত, সে একটা বিশ্বাসযোগ্য মেয়ে ছিল। এই জন্য সংসারের পুরো চাবিকাঠি ওর পরে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তায় কলেজে যেতাম। আর এই ফাঁকে সাহেব তার সাথে দিনের পর দিন এইরকম করত। আজকে যা করে গেল, না না, তাহলে তো তাকে আমি তাড়িয়ে বড্ড ভুলই করেছি। কি করি এখন? না, এদিকে বাবাও বিয়ে করছে না, আবার আমিও কলেজে পড়াশোনা করছি। ফাইনাল দেওয়ার পরে না হয় বিয়ের চিন্তাভাবনা করা যাবে। কিন্তু কাজের বুয়েটি রহিমাকে আমি বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এর ঝালা যেন আমার উপরেই যাবে। গত রাত্রে যা হলো, কি করলাম আমি তো বড্ড ভুল করে বসেছি। চিন্তা করলাম যে ওকে আবারও আমার বাড়িতে ডেকে নিয়ে আসবো, যা হবে ওর উপর দিয়ে যাবে, আমি অন্তত একটু রক্ষা পাবো। তা না হলে যে আমি কিছুতেই রক্ষা পাবো না, ছাড় পাবো না। আর তাছাড়া সে প্রতিনিয়ত এভাবেই চলছে। আর এই কারণেই এখন বুঝতে পারছি আমার মা আমার ছেড়ে সেই কতদিন আগে চলে গেছে। আর বাবা কেন বিয়ে করে না, কেন সে দিনের পর দিন
বন্ধুদের সাথে বাইরে রাত থাকে, বাড়িতে আসে না। আবার কখনো কখনো অফিসে অযথা যায় না বলে অসুস্থ। ছুটি নিয়েছি, দরখাস্ত দিয়েছি। আর কাজের বিটি রবিবার সেদিন বেশি বাড়িতে কাজ মাখিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোয় না। কিন্তু বুঝতে পারিনি আসলে চলছিল কি। আজকে তো আমি পরিষ্কার। যা হোক, এভাবে চিন্তা ভাবনা নিলাম যে কাজের বিটি রহিমা ওকে আমার বাড়িতে আবারও নিয়ে আসবো, একটাবার সুযোগ দেব। বাবাকে আবারও বললাম সাহেব, রহিমাকে আবারও বাড়িতে নিয়ে আসি। আমি ওকে মাসে আসলে ও যে কাজ করবে না এই কথা বলে গেছে, কিন্তু আমি যে ওকে তাড়িয়েছি এ কথা বাবাকে না বলে বললাম যে ওকে একটু বলে দেখি। বললো যে দেখো যদি ও আসে তা ভালো, তবে ও না আসাটাই ভালো, কারণ ও আর এখন এসে কি করবে। যতদিন তুমি আসো ততদিন ওকে দরকার নেই। তুমি তো সংসারের সমস্ত কাজকর্ম নিজেই সামনে নিতে পারবে। আমি তখন বললাম হ্যাঁ, তাহলে তো তোমার বড্ড ভালো হয়, তাই না স্যার? কারণ আমি বাড়িতে সমস্ত সংসারের কাজকর্ম সামলাই, আবার লেখাপড়াও করি। আবার রহিমার ব্যাপারটা তুমি আমার উপর দিয়ে সুন্দর করে করে নাও না, খুব ভালো হবে। তখন বলল তুই এটা বলছিস কেন? তোর পছন্দ হয় না? তোর ভালো লাগে না ব্যাপারটা? এমন করছিস কেন? তুই কি আমার মনের অবস্থাটা বুঝছিস না? বুঝবি না তুই একটু যে আমি কতটা অসহায়, কতটা কষ্টে থাকি? আমি বললাম হ্যাঁ, তোমার সব কষ্ট আমি বুঝি, তোমার মনের অবস্থাটাও বুঝি, কিন্তু তাই বলে প্রতিনিয়ত তোমার এই ধরনের বিহেভ তুমি একজনের সাথে করে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তোমার সেবা যত্ন আমি কোনো কিছুতেই কম করিনি। রান্নাবান্না করে দেওয়া, টাইম মতো অফিসে বের করে দেওয়া, এই সংসারের সমস্ত অগোছালো জিনিসকে গুছিয়ে রাখা, সব মিলে আমি তো কোনো কিছুতে কম করছি না। আজ বাদে কালকে আমার বিয়ে হলে মনে হয় আমি বেঁচে যাই। সত্য করে যখন তার সামনে এই কথাটা বলেছিলাম তখন বলে তোমার বিয়ে দিয়ে অনেক দেরি আছে, যতদিন আমি না বলবো। আমি বললাম তার মানে কি? নিজের সাথে নিজের মেয়েকে ঘরে পাকা পেঁপে বানাবে? আমাকে বিয়ে দিতে হবে না? আমার তো এখন পরিপূর্ণ একটা সময়, সংসার করতে হবে, আমারও একটা ভবিষ্যৎ আছে। সব মিলে একটু চিন্তা ভাবনা করো, এই রকম কথা বলো না। তুমি যা এতদিন যেভাবে চলতো তুমি সেভাবে চলো না, আমার একটা নতুন মা এনে দাও, আমি আর তোমাকে বলতে বলতে পারি না। তখন বলো আপাতত যেভাবে চলছি এভাবে থাক না কিছুটা দিন। আমি বললাম ঠিক আছে, তাহলে কি কাজের বুয়াকে ডাকবো? বলে যে না না, তার কি দরকার, তোর সাথে তুই যেভাবে সবকিছু পরিচালনা করছিস সব মিলে আমি বেশ ভালো আছি, আর এভাবেই কিছুটা দিন চলুক না, আমার ভীষণ ভালো লেগেছে। আমি বললাম তোমার ভিতরে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, তুমি একটা সেমার, তোমার মনের মধ্যে কোনো রকম আপন পর বলতে কোনো কিছুই নেই। তখন বলছে কেন হঠাৎ এই কথা? আমি বললাম যে না, আমি তোমাকে চিনতে পারিনি, এখন বুঝে পড়ছি। তারপরে এই কথা বলে মনটা খারাপ করে আমি চলে আসলাম। কিসের ভালো লাগা? তাই বলে তার এইভাবে অ্যাক্টিভ সেবাদত্ত আমি করে যাব, এটা কি হয়? এই ভেবে চিন্তা করলাম যে না, নিজে যোগ্যতায় হয়তো কোনো কলেজের ভালো একটা ছেলেকে মন বিনিময় করে ভালোবাসা তৈরি করে নিজেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে শাদী করবো। সে আমার লোভে পড়ে হয়তো আমাকে বিয়ে শাদী দেবে না, কিন্তু এটা আমি হতে দেব না। আমি যেন কোনো একটা ছেলের সাথে মন বিনিময় করে এক আবেগঘন ভালোবাসা মনের মধ্যে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে লাগলাম। ছেলেটা আমাকে আস্তে আস্তে বেশ ভালোবাসতে লাগলো। দুজন হানিমুন করতাম, এদিক সেদিক বেড়াইতাম, ঘুরতাম, ভালো লাগতো। আর এই ফাঁকে ততদিন আমি কখনো বাড়িতে তার কাছ থেকে একদম ছাড় পাইনি। যেটা কাজের বয়সের সাথে দিনের পর দিন সে যেভাবে চলতো তার কথা শুনতে যেন আমি বাধ্য ছিলাম। আমি এইভাবে দিনের পর দিন চলতে চলতে যেন আমার কত তাড়াতাড়ি ওই ছেলেকে বিয়ে করতে হবে ততক্ষণে না আমি একটা মুক্ত জীবন পাই। কিন্তু আমাকে যে ছেলেটা ভালোবাসতো সে বলে এই তোমাকে বিয়ে করবো আর কটা দিন পরে, আমি বাবা মাকে ম্যানেজ করতে পারলেই তোমাকে আমি একবারে সুন্দরী বউ করে বাড়িতে নিয়ে যাব, চিন্তা করো না। এইভাবে আশ্বাস দিতে দিতে প্রায় 6টা মাস পেরিয়ে গেল, আর আমি
তাড়াহুড়ো করছিলাম যে আমি এই সংসার থেকে স্বামীর সংসারে যেতে পারলে এক বাসায় যাত্রা বেঁচে যায়। অন্তত সাহেবের মতো মানুষকে আর এইভাবে প্রতি রাতে এত কিছু তার কথা মতো চলতে হবে না। আর পেরে উঠছি না। সে যা করে আর যা যেভাবে তার কি বলবো বন্ধুরা, তার কোনো কথাবার্তা এই সমস্ত আচরণ আমার একদম বিরক্তকর, ভালো লাগতো না। কিন্তু এক সময় আমার এটা ভীষণ ভালো লাগা কাজ করে শুরু করলো, মনের কাছে খুব ভালো লাগতো। তখন আর আমি কোনো কিছুতে অখুশ ছিলাম না, মানে বিরক্ত বোধ হতাম না, নিষেধ করতাম না। এভাবেই যখন 6টা মাস পেরিয়ে গেল, আমার ভালোবাসার নায়ক ছেলেটা আমাকে হঠাৎ করে একদিন বলল, দেখো আমার ফ্যামিলিকে আমি ম্যানেজ করে ফেলছি, এখন যদি তুমি তোমার বাবাকে ম্যানেজ করতে পারো তাহলে আমাদের বিয়েটা হয়ে যায়। এখন তাকে তো আমার বাবার এই ব্যাপারটা বলতে পারি না, কারণ আমি তো জানি যে সাহেব সে তো আর আমাকে বিয়ে দেবে না, কারণ সে জীবনে যা পায়নি সেজন্য নতুন করে তা পাচ্ছে এই বয়সে। আর এই লোভের আশায় সে আমাকে তো কখনো এই সংসার থেকে ছাড়বেই না। আমি এই সংসার থেকে গেলে সে তো সব কিছু হারিয়ে ফেলবে, তাই ব্যাপারটা আমাকেই মিট করতে হবে। তাই ভেবে আমার ভালোবাসা মানুষকে বললাম, দেখো আমার বাবা তোমার সাথে বিয়ে দিতে আমার রাজি হবে না, কারণ তার কথার অবাধ্য আমি হতে পারবো না, এটা আমি বাবার অবস্থা জানি। তখন আমার ভালোবাসার মানুষটা বলল, তাহলে কি করা যায়? আমি বললাম, শোনো, আমরা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আমরা চাইলেই কিন্তু দুজন কোর্ট ম্যারেজ করে বিয়ে করতে পারি, যদি তুমি তোমার বাবার সংসারে আমাকে মানিয়ে নিতে পারো। তাছাড়া এ জন্মায় বুঝে তুমি আমাকে হারিয়ে ফেলবে, আমার কিছু করার নেই। তখন বলল, ঠিক আছে, তাহলে আগামী একটা ডেট দেব, ডেটে তুমি তৈরি হয়ে আসো, একদম বাড়ি থেকে বের হয়ে আসবে, তোমাকে এখান থেকে বিয়ে করে আমি সোজা বাড়িতে উঠবো। আমি বললাম, ঠিক আছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব। 2 দিন বাদে ছেলেটা আমাকে ফোন করে বলল, তুমি আমার সাথে ঠিক রবিবারে সকাল 10টায় দেখা করবে। আমি বললাম, দেখ ঠিক আছে, কিন্তু কিভাবে? বলছে, তুমি বাড়িতে যেভাবে গুটিয়ে গেছে, যা কিছু তোমার আনুষঙ্গিক দরকার সব কিছু গুছিয়ে একবারে বেরোয় আসবে, কারণ তোমার বাবা আমাদের সম্পর্কটা যদি মেনে না নেয় তাহলে তো কতকাল আমার বাড়িতে, তোমাদের বাড়িতে ফেরা হবে না তোমার, এটা তো বুঝতেই পারছো। এই জন্য একবারে সব কিছু গুছিয়ে চলে আসার চেষ্টা করবে। আমরা কোর্ট ম্যারেজটা সেরেই তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব। আমি বললাম, তাই যেন হয়। তারপরে ঠিক রবিবারে আমি আমার মতো করে প্রস্তুত নিয়ে সব কিছু গুটিয়ে কাটিয়ে চলে গেলাম। ওর সাথে সাক্ষাৎ করার পরেই আমরা কোর্টে যেয়ে, ও ব্যবস্থা করে রেখেছিল, কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদী করে ফেললাম। তারপরে ওর 2টা বন্ধু মিলে আর ও আমাকে ভীষণ আয়োজন করে ওর বাড়িতে নিয়ে চলে গেল। আমি যে বলল, ও আমাকে বলল যে এটা আমার মা, এটা আমার বাবা, ওইটা আমার বড় ভাই। আমি কোনো রকম দুসমস করে দেওয়ার মায়ের পাটা সালাম করেছি, কদমজি করেছি, বাবাকে পা সালাম করে কদমজি করলাম। চিন্তা করলাম তারা এমন কি রিয়াক্ট করবে। এমন একটা হয়তো রিয়াক্ট করতে পারে যে আমি তোমাকে মানি না, আমার ছেলের সাথে কোন সাহসী তুমি আসছো, তুমি আমার বাড়ি থেকে বেরো। অনেক বাবা মা তো এরকম বলে, মেনে নেয় না। হয়তোবা যদি এরকম আচরণ করে তাহলে কি হবে, আমার মনে মনে ভয় করছিলাম, কিন্তু তার হলো না। ভাগ্যিস ওর মা আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বয়ে বলো, মা বেশ সুন্দরী চেহারাটা তোমার, আমার ছেলের পছন্দ আছে, তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তবে মা শুনে একটা কথা বলি, তুমি আমার ছেলের সাথে এইভাবে একা একা সিদ্ধান্ত নিয়ে যে বিয়ে করলে, তোমার বাবা মা তোমাকে কি বলবে? আমি তখন বললাম, দেখেন, অনেক কাল আগে আমি আমার মাকে হারিয়েছি, আমার বাবা আজও বিয়ে শাদী করেনি, ওই সংসার সম্পূর্ণ একা নিজ দায়িত্বে অগোছল সংসারকে গুছিয়ে রাখতাম এবং পাশাপাশি আমি পড়াশোনাও করতাম। কিন্তু আমার বাবাকে এত করে বলি সে নতুন করে সংসারে কোনো নতুন মেয়েকে নিয়ে সে বিয়ে শাদী করে সংসার করতে চায় না। আমি আর কত, তাই ভীষণ বিতৃষ্ণা হতো। এদিকে বাবা আমাকেও সে তাড়াহুড়ো করে বিয়ে শাদী দিত না, ওই যে সংসারটাকে আমি ম্যানেজ করে চালাতাম,
সে সব কিছু তার মিটে যেত। ভাত রেঁধে খাওয়ানো, তার সেবা যত্ন করা, এই সব মিলে যেন সে অভাবটা বুঝতো না। এই কারণেই নিজেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলছে আপনার ছেলেকে। একসময় দেখবেন আমার বাবা মেনে নেবে। বলল, ও তাই, এত দূর, তা তো জানতাম না। ঠিক আছে মা, ঘরে এসো। এই বলে আমার শাশুড়ি মা আমাকে ঘরে নিয়ে যেয়ে বসতে দিল। তারপরে এলাকার আশেপাশে মেয়ে ছেলেরা বেশ ভিড় জমিয়ে ফেললো, আমাকে দেখতে আসলো। তারপরে ভালোই লাগতে লাগলো। রাত হলো, আমাদের বাসর হলো। কিন্তু বন্ধুরা, বাসর রাত্রে যখন আমি আমার ভালো মানুষটার বউ হলাম, তার পাশে গিয়ে রাত্রে যখন এ কথা সে কথা সব কথা মিলে রোমান্টিকতা, হাসি খুশি, পরের যে একটা পর্ব থাকে, যখন লাইটটা বন্ধ করে দিলাম, কিন্তু স্বামী ঠিক আমার সাথে ওই সময়টা, যে সময় একটা মেয়ের সারা জীবনে সাধনা থাকে তার স্বামীর কাছ থেকে এটা পাওয়া, ঠিক সঠিক সময় যখন আমার ভালোবাসার মানুষটা আমার সাথে ঠিক ওই সময়টা পার করতে লাগলো, আমি তখন ব্যাপারটা ঠিক বুঝলাম না। মানে আমার কাছে আগে পরে থেকে ভালো লাগতো, আমার তো আর কিছু নেই, কি আছে আমার, আমি তো আগে পরে আমার সর্বোচ্চ সব কিছু চলেই গেছে, আমি তো অসহায়। কিন্তু এটা তো আমি আমার স্বামীকে বুঝতে দিচ্ছিলাম না। কিন্তু আমার স্বামী কি করে বুঝলো যে আমি এইভাবে বলছে? হঠাৎ করে সে কিছু সময় বাদে চুপচাপ হয়ে গেল আর বলল, কি ব্যাপার, তুমি এমন কেন? আমি বলছিলাম, কি হয়েছে? বলছে, না না। হঠাৎ করে সে সব কিছু থেকে বিরত হয়ে মনটা খারাপ করে ওদিক ফিরে ঘুমিয়ে পড়ল, কথা বলছিল না। আমি বললাম, কি গো, হঠাৎ তোমার কি হলো? এই কি সুন্দর একটা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে প্রত্যেকটা নরনারীর একটা সুখময় সময় থাকে, কিন্তু আমিও তো তোমার কাছ থেকে কথাবার্তার ছলে আমাদের এই আজকের এই স্মরণীয় সময়টাকে তুমি এইরকম খারাপ মুভমেন্ট নিয়ে এসে হঠাৎ করে আমার উপরে অভিমান করলে কেন? কি হয়েছে তোমার, বলো তো? কথা বলে না, চুপচাপ ওখাত ফিরে শুয়ে আছে। আমি আবারও বলছি, দেখো, আজকে কিন্তু মনে আমাকে কষ্ট দেবে না তুমি। সারাটা জীবন আমি তোমাকে মন করে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, তার প্রতিফল কি এইটা? আজকে তোমার আমার এই ফুলসজ্জার রাতে তুমি আমাকে কষ্ট দেবে? তখন এদিকে কাঠ ফিরে বলছে, দেখো, একটা সত্যি কথা বলবে তুমি? আমি বললাম, কি? তখন বলছে, তুমি আমার সাথে বিবাহ করার আগে তোমার লাইফে কোনোদিন কোনো ছেলের সংস্পর্শে, মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? আমার ওর কথা শুনে তখন গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল আমি যেন বিছনার উপরে বসে নেই, আমি আকাশে দুলদুল করে উঠছি, সন্ধ্যের উপরে ভেসে আছি। কি এক অদ্ভুত পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আমি তখন চুপ করে থেকে বলছি, এই তোমার বিশ্বাস, এই তোমার ভালোবাসার প্রতিদান? তুমি আমাকে বিশ্বাস করো না একদম? বলছে, না, তোমাকে ভালোবেসেছি, তোমার মতো একটা সুন্দরী রমণীকে ভালোবেসেছি, কিন্তু তুমি যখন একলা জীবনে এতটা দিন কাটিয়ে এসেছো, হয়তো বা হতে পারে তুমি আগে কাউকে ভালোবাসছো, তার সাথে হালিমন করছো, বা দু একবার। বুঝতেই তো পারছেন কি বলেছি? কি এমনটা হয়নি তো? আমি বললাম যে, কেন, আমার কাছে কি এরকম কিছু তোমার মনে হচ্ছে? বলে যে, হ্যাঁ, আমি 100% শিওর যে তুমি এর আগে কারোর সাথে না কারোর সাথে ঠিক না, এটা আমি তোমার কাছে আশা করিনি। আমি তখন বললাম, দেখো, তুমি বিশ্বাস করো, এটা তোমার ভুল ধারণা। তুমি কি করে বুঝলে যে এরকম হয়েছে ইতিপূর্বে আমার সাথে কারো? তখন বলছে, এটা আমি জানি, কারণ একটা অবিবাহিত মেয়ে আর একটা বিবাহিত মেয়ের মধ্যে অনেক ব্যবধান। আমি তখন বুঝলাম যে তাহলে তুমিও তো একদম একটা সলিড জীবনে নেই, তুমি কোনো না কোনো মেয়ের এরকম একটা সময় মেয়ের সাথে এরকম একটা টাইম পার করেছ, তা না হলে তুমি কি করে একটা অবিবাহিত ছিলে এই কথাটা বুঝলে? কি করে বুঝতে পারলে? তুমি আমাকে দায়ী করছো, আমি তো তোমাকে বলতে পারি, কিন্তু আমি আবারও বলছি যে আমি আমার দেখায় ঠিক আছি, তুমি নিজেই ঠিক নেই। তখন বলছে, বাদ দাও এই সমস্ত কথা, কপালে আমার যা ছিল তাই হবে, তবে আমি
তোমাকে যেটা বলছি এটাই সত্য, তোমাকে মানতেই হবে, হয়তো তুমি আমার কাছে এটা লুকোচ্ছ। তখন কান্নায় ভেঙে পড়লাম। ও আমাকে বলে, কান্না করো না, আর নেকা করতে হবে না, সত্য কথাটা বলে দাও যে হ্যাঁ, জীবনে হয়তো ভুলভাল কোনোদিন কারোর সাথে এভাবে হয়ে কিছু একটা হয়েছে, তাহলে তো আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি আমার কাছে লুকাচ্ছ, আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারছি। তখন আমি বললাম, দেখো, একদম বিশ্বাস করো, এভাবে বলতে নেই। তাছাড়া আমার শরীর স্বাস্থ্য বেশ মোটা, আমি কোল ভরা, আমার চেহারা স্রোত সব মিলে আমি তো একাকার আছি। আর এই জন্য হয়তো তোমার এমনটা মনে হচ্ছে। যদি ইতিপূর্বে তুমি কারোর সাথে এভাবে কোনো দিন এরকম সময় পার করে থাকো, তাহলে তো তুমি বুঝবে, তা নাহলে তুমি কি করে বুঝবে? নিশ্চয় তোমার এরকম সময় তুমি পার করে আসছো বিদায় আজকে তুমি আমার ভুল ধরছো। তখন বলো যে হ্যাঁ, আমি বন্ধুদের আড্ডায় পড়ে হয়তো ভুলভাল আগে করছি ইয়াং জীবনে, অনেক ছেলেরা হয়তো করে থাকে, কিন্তু আমারও হয়েছে, তাই আমি বুঝতে পারছি তার মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু একটা অবিবাহিত মেয়ে আর একটা বিবাহিত মেয়ের মধ্যে যে ব্যবধান আছে সেটা তো তুমি মানো। আমি বললাম যে হ্যাঁ, এটা আমি মানি, কিন্তু আমাকে তাই মনে হয়? বলে যে হ্যাঁ, মনে হয় বলেই তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি বললাম, দেখো, বিশ্বাস করো, তুমি এটা ভুল বলছো, তোমার এটা মনের সন্দেহ। তখন বলো, আচ্ছা ঠিক আছে, আর ন্যাকা করতে হবে না, তুমি যখন স্বীকার করছোই না, আর করতে হবেও না, তবে এটাই সত্য। আমি বললাম যে তুমি তাই বলে আমাকে আজকে রাতে কষ্ট দেবে, ভালোবাসবে না, আমার কাছ থেকে অভিমান করে ওদিকে নিজেকে গুটিয়ে রাখবে? একটু এদিকে পরেও কথা বলো। দেখো, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, তাছাড়া ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবার সংসারে কত কষ্ট করে এই একলা মেয়ে হয়ে সংসারটাকে পরিচালনা করে সব কিছুকে গোছালো অবস্থায় রেখে আমি এতদিন পড়াশোনা করে একটু স্বস্তি পাবো বলে তোমাকে ভালোবেসে তোমার সংসারে আসছি। তুমি আমাকে কষ্ট দিও না, তুমি কষ্ট দিলে যে এই দুনিয়ায় আমার আর জায়গা নেই। তখন আমার ভালোবাসার মানুষটার মনটা যেন একটু শীতল হলো, আমার উপর একটু দয়া হলো। তখন এদিকে কাঁধ ফেয়ে আমাকে বুকে জড়িয়ে আদর করে বলল, ঠিক আছে, ভালো যখন বেসেছি তোমাকে সারাটা জীবন একটা ভালো মেয়ে জেনেছি এবং সেভাবেই ভালোবেসে যাব। যদি তুমি আমাকে ফাঁকে দাও বা আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে থাকো, তুমি ঠিকই উপরওয়ালার কাছে দায়ী হয়ে যাবে, এটা তোমার ব্যাপার। তবে আমি সত্যটাকেই বলেছি, সত্যটাকে বলতে পছন্দ করি। আমি তো মনে মনে ভাবলাম, হ্যাঁ প্রাণের স্বামী, তোমার অভিজ্ঞতা আছে, তুমি যা ধরছো যা বলছো এটাই সঠিক। কারণ এইরকম জীবন আমি ঠিক বিগত দিনে 6টা মাস পার করেছি। তাই তো হয়তো একটা ইয়াং মেয়ের জীবনে যতটা অটুট থাকে হয়তো আমি ওইরকম নেই। তাই এটা খুব সহজে তুমি বুঝতে পেরেছ, কারণ আমার মতো তুমিও এরকম ফ্রেশ না, তুমিও একটা সময় কারোর সাথে এরকম বারবার সময় পার করেছে, তাই তো তুমি বুঝতে পেরেছ। কারণ যে লবণ গালি দিয়ে খায়নি কখনো, সে কি করে বুঝবে যে লবণ তিতো না মিঠো? তুমি খেয়েছো বলেই তো বুঝতে পেরেছো। এটা মনে মনে ভেবে তোকে চুপ করে থাকলাম, কিন্তু তাকে তো এই কথা আমি বলতে পারছি না। এই কথা বললে কি সে তার সংসারে আমাকে স্ত্রী হিসেবে রাখবে? দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু পরিস্থিতির শিকার, একটা মিথ্যা বলতে কতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। কি করব আমি? না বলে তার উপায় ছিল না। যা হোক, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল, আমি যেন আমার স্বামীকে ঠকিয়েছি। কিন্তু আবার মনে হলো, না না, তাই বা হবে কেন? আমি না হয় বাধ্য হয়েছিলাম, বিপদে পড়েছিলাম, কিন্তু আমার স্বামী, সেও তো আমার মতোই এক অদম পাপী, সেও তো ভুল করেছে। তা না হলে সে কি করে আমার ভুল ধরল? যা হোক, সব কিছু মিলে তার সাথে অভিমান কাটিয়ে রাতটা প্রায় শেষের দিকে, সারাটা রাত ঘুম নেই আমাদের মধ্যে, এরকম মান অভিমান এই সমস্ত চলছিল। তারপর সব কিছু ঠিক হয়ে আবার আগের পজিশনে চলে আসলাম। ও আমাকে বুকে আলগে ভীষণ ভালোবাসতে লাগলো। আমিও ওর বুকে মাথা রেখে বললাম, দেখো, তুমি অর্ধেক কাজে বিরত হয়ে গেছো। হঠাৎ অভিমান করে আমার থেকে ওদিকে ফিরে দূরে সরে গেছিল, বাকিটা তো সম্পন্ন করে নাও। কারণ সকালবেলা তোমার ভাবিরা আয়োজন করে আনন্দের সাথে আমাদের স্নান করার
পানি উঠিয়ে অপেক্ষা করবে, কিন্তু সেটা তো কোনো কিছুই হলো না। তখন বলল, হ্যাঁ গো, সেটা অবশ্যই হবে। এ বলে আবারও আমার আমার দুজনের মধ্যে এরকম চলতে লাগলো। নতুন করে যেন এক সুকুমার সময় আবারও ভীষণ আকারে কি মুহূর্তটা ভালো লাগতে লাগলো। আর সে আমার সাথে একটু বাহাদুরও দেখে এমনভাবে ওই সময়টা এ করলো না যেন ছাড়ছিল না। কতটা সময় যেন পেরিয়ে গেল। ব্যাটার ভিতরে বেশ অনেক দম আছে বুঝতে পারলাম, কারণ একটা সময় এরকম আমার হয়েছে তো কারো না কারোর সাথে। এখন বুঝতে পারি তাছাড়া একটা যুবক ছেলে বেশ আমার মনটা ভরিয়ে দিল, ভালো লাগলো আমার। এইভাবেই সকাল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্তত কথাবার্তা, আমাদের মধ্যে রোমান্টিকতা, এক আবেগঘন গভীর রাতের এক ধীরে ধীরে হিমেল হাওয়া এসে আমাদের দুজনের মনকে বেশ এক উৎফল মন তৈরি করে দিল। দুজনের ভিতর থেকে মান অভিমান কাটিয়ে আমরা আবারও এরকম সময় পার করতে লাগলাম। খাটটা নড়বড়ে ছিল, কি যে আওয়াজ, গ্যাকর গ্যাকর, ভাল লাগতো না, তবু ছাড়ছিল না। দুজনের মধ্যে ভালো একটা সময় কেটে গেল। তারপরে ভেবেছিল আমাকে হয়তো পরীক্ষা নিচ্ছিল যে ও যা করেছে, বা আমাদের মধ্যে যে সারাটা রাত জেগে একদম ঘুম ছিল না চোখে, আমি ঘুম পাবো বা অসুস্থ বোধ করবো, ও আমাকে একটু ট্রাই করেছিল। কিন্তু আসলে আমার এমন কিছুই হয়েছিল না, কারণ আগের থেকেই নিজের সংসার থেকে আমি এরকম ট্রেনিং নিয়ে আসছি। আমার কাছে আর নতুন কি, আমি স্বাভাবিকই চলতে পারবো। কিন্তু ওকে দেখানোর জন্য যে আমি এইটা আমার জীবনের প্রথম কারোর কোনো ছেলের সাথে রাত কাটানো বা একটা সুখময় সময় পার হয়েছে, এই প্রথম কারোর স্পর্শে গেছি, সেটা ছিল আমার স্বামী। তার কাছে তো আমার যাওয়া কোনো নিষেধ নেই, এটাই বুঝেছি। এবং আজকে আমার প্রথম রাত গেল, তাই অনেক কষ্ট পেয়েছি বা অসুস্থ বোধ করছি, একটা অভিনয়ের সাথে তাকে বুঝিয়ে দিলাম। তারপরে সেটা আমার কাছে ফলো করবে এটা আমিও জানি, আমিও সেটাই করেছিলাম। তারপরে ভাবিরা দেখি সকালবেলায় এসে ঠিক দাঁড়িয়ে আছে, বলল তোমরা স্নান করে নাও, তারপরে এসে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, আমাদের সাথে আসো, আগান যোগান করো। এই বলে বেশ সকালবেলা একটা আয়োজনও হলো। ভীষণ আনন্দ ছিল এই বাড়িতে। কিন্তু মনে মনে ভাবলাম, স্বামীর মনের মধ্যে যখন আমার প্রতি কোনো সন্দেহর কোনো কিছু বাসা বাধায় বেঁধে ফেলেছে, নিশ্চয় ও আমাকে সংসার জীবনে অনেকটা ফলো করবে, বুঝতে দেওয়া যাবে না। ওর সাথে কিছুটা দিন এভাবে নিজের সব কিছু লুকিয়ে একটু তাকে ভালোবেসে যেতে হবে। আর তার মাকে বা বাবাকে বেশি বেশি করে আদর করে তাদের হাত করে মন জুগিয়ে চলতে হবে। আমি আমার শাশুড়িকে ভীষণ সম্মান শ্রদ্ধা করতাম, তার প্রত্যেকটা কথা মেনে চলতাম, তার মন জুগিয়ে চলতাম। শাশুড়িকে একদম মন জুগিয়ে ফেলেছিলাম ফুটিয়ে পাটিয়ে। আমাকে সে মেয়ের মতো করে যথেষ্ট ভালোবাসো। আমার স্বামী যদি কখনো চোখ রাখিয়ে আমার দিকে তাকিয়ে কথা বলতে চাইতো, কিছু বলতো, আমার শাশুড়ি তার আগেই নিজের ছেলেকে বলতো, খবরদার লক্ষ্মী বউ আমার, কি সুন্দরী চেহারা বউ নিয়ে আসছিস, আর এরকম বউকে এই বউ কখনো গালমন্দ করবি না, তমুক দামুক দিয়ে কথা বলবি না, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। তখন শাশুড়ির কোলে মাথা রেখে বলতো, মা আপনি বলুন তো, একটু এমন এমন বলে আপনার ছেলে আমার উপরে এরকম করে। যা হোক, মান অভিমানের সংসারে বেশ সুন্দর একটা আমার সময় কাটতে লাগলো। তারপরে স্বামীকে বুঝিয়ে পাঠিয়ে কোনো রকম করে সংসার করতে করতে একটা বছর যখন পেরিয়ে গেল, তখন স্বামীকে তাড়াতাড়ি বললাম যে একটা সন্তান নাও, তাহলে আমিও মা হব, তুমিও বাবা হবে, তোমার বাবা মাও তো নাতি নুতকে আশা করে, তাদের মুখটাও একটু উজ্জ্বল করতে হবে। তখন আমার স্বামী বলল, আর কিছুটা দিন একটু এভাবে লাইফটাকে এনজয় করে কাটিয়ে দিই না, সন্তান নিলে তো তাহলে তো আমার আর তোমার মধ্যে যে একটা ব্যাচেলার জীবন, এটা তো থাকবে না, তখন তো 3 জীবন হয়ে যাবে, তখন আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে। আমি বললাম, একদম না গো, সন্তানের ভালোবাসা সন্তানের কাছে, তোমার ভালোবাসা তোমার প্রতি আমার ঠিকই থাকবে। তখন স্বামী বলল, ঠিক আছে। তারপরে আমরা দুজনের চেষ্টায় সন্তান দিল আল্লাহ গর্বে। পরের বছর সন্তান প্রসব করলাম।
ততদিনের জন্য স্বামীর সংসারে ভালো মন্দ খেয়ে নিশ্চিন্তায় জীবনযাপন করছিলাম। আমার স্বাস্থ্যটা আরো বেড়ে গেল, মনে হাসি খুশি ছিল। আর স্বামী আমার প্রতি কোনো সন্দেহের জাল বুনল না। স্বামীর মনটা তখন একদম জয় করে ফেলছিলাম। স্বামী আমাকে পুরো বিশ্বাস করত, আর আমি এটাই চেয়েছিলাম, একটু ভালোভাবে বাঁচতে হবে। যা হোক, আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছিল। সেটাকে নিয়ে যেন একটা পরিপূর্ণ সংসার পেলাম। তখন মনে হলো যেন আমাদের একটা সংসার আছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে। কত গর্বিত একটা মন। বাবা অতদিনে অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক ফোনে ট্রাই করেছে। আমার ফোনের তো সুইচ অফ ছিল, আমার খোঁজ পাই নাই। হঠাৎ করে একদিন বাবার নাম্বারটা আমার মুখস্থ ছিল। আমার যখন সন্তান হয়েছিল, সন্তানের বয়স যখন ঠিক 6 মাস, সন্তান মানে একটু ঝাঁকালু হয়ে গেছে। ওই সময় হঠাৎ বাবাকে, সে সময় মনের কাছ থেকে এতটা ঘৃণার চোখে দেখলেও হঠাৎ করে জন্মদাতা বাবা তো, তাকে ভুলতে পারছিলাম না। কারণ এই জীবনে তো সে একমাত্র আমার জন্য আপন ছিল, কারণ মা তো আর বেঁচে নেই। এটা ভেবে আবেগে মন নিয়ে হঠাৎ বাবাকে ফোন করলাম আননোন নাম্বার দিয়ে। বাবা ফোনটা রিসিভ করে বলছে, কে? আমি বললাম, বাবা আমি তোমার মেয়ে। বলছে, আরে তুই এতকাল পর থেকে ফোন করলি, তুই কোথায় আছিস মা বলতো? আমাকে আগে বলতে কোথায় আছিস? আর এই নাম্বার কি তোর? তোকে কি পাওয়া যাবে ফোনে? আগে তাই বল। তুই তো আবার ফোনে সুইচ অফ করে ফেলবি। দেখ, একদম ফোন কাটবি না, আমার সাথে কথা বল। বাবা যেন আমার কণ্ঠস্বর পেতেই কেমন ব্যস্ত হয়ে গেল। আমি বললাম, বাবা আগে বলো, তুমি আমার সাথে কথা বলবে তো? আমার উপর কি তুমি রাগ করেছ? আমি বাড়ি থেকে এই যে না বলে করে এতটা দিন চলে এসেছি। বলছে, না রে, তোর সাথে আমার ভীষণ অন্যায় হয়েছে জীবনে। এই ভুলকে আমি মাসুল দিতে পারবো না, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, এমন কথা বলো না বাবা। মেয়ের কাছে বাবার ক্ষমা চাইতে নেই, বরং সে আমি তোমার সন্তান। আমি যদি কখনই জীবনে চলার পথে তোমার কাছে ভুলভাল করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি আমার জন্মদাতা বাবা, আমি তোমার মেয়ে। আমি কি তোমাকে ভুলতে পারিনি বাবা? নে, অন্যায়ের হিসাব আমি করিনি। আজকে ভীষণ মিস করছিলাম তোমাকে, তাই ফোন করছি। বাবা তুমি জানো কি, 6টা মাস তোমার সাথে যখন এইরকম ভাবে আমার দিনটা কেটেছিল, সেদিন আমি ভুলে গেছি। কিন্তু তৃতৃষ্ণার চোটে আমি নিজে একটা ছেলেকে ভালোবেসে তার হাত ধরে এইভাবে নিজের ইচ্ছায় বিয়ে করে আমি সংসার করতেছি। আমি বেশ ভালো আছি। তবে বাবা তুমি কি জানো, আমার একটা ছেলে সন্তান হয়েছে, তোমার নাতি। তুমি দেখবে না তাকে? আমাকে তো একুলে দেখার খোঁজখবর নেওয়ার কেউ নেই তুমি ছাড়া। তখন বাবা বলল, হ্যাঁ রে, তোকে আমি ভীষণ মিস করছিলাম। আর বললাম যে আমার ছেলে মেয়ে বউ কেউ এই জীবনে নেই, সব হারিয়ে গেল। ভীষণ একা লাগতো রে। আজও আমি বিয়ে শাদী করিনি, সংসার করিনি, আমি বড্ড একা। মা শোন, তোর বাড়ির অ্যাড্রেসটা দে, আমি তোদের বাড়িতে কালকেই আসব। আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর স্বামীকে বললাম, দেখো আমার বাবাকে ফোন করে বলে দিয়েছি সব। বাবা এক চান্সে মেনে নিয়েছে, বাবার একটা মেয়ে তো। কিন্তু গত জীবনে যা ঘটেছিল সেটা তো আর কখনো স্বামী কেন পৃথিবীর কাউকে বলা যাবে না। স্বামীকে কথা বলতে আমার স্বামী ভীষণ খুশি হলো। তাহলে তাকে হাসতে বলো। আমি বললাম, হ্যাঁ আগামীকাল বাবা আসবে। বাবার জন্য এই সংসারে ভীষণ আয়োজন হলো। বাবা আসলো, আমার সন্তানটাকে আগে কোলে নিয়ে বাবা এগালে চুমা দিয়ে বলল, আমার নাতি ছেলে আজকে আমার একটা সঙ্গী হয়েছে, আমার একটা সাথী হয়েছে, আমার একটা ভাই আছে, এখন আর আমার চিন্তা কি? বাবা এই কথা বলতেই বাবার চোখে দেখি জল। আমি বললাম, বাবা তোমার নাতি ছেলে, তোমার বন্ধু, নাও আদর করো, তোমার সাথে কথা বলার একজন মানুষ এসেছে। একথা বলতে বাবা চোখ মুছে বলছে, মারে জীবনে মনে হলো সব হারিয়ে একদম একা হয়ে গেছে। আজকে যেন মনে হয় উপরওয়ালা আবার আমার সব কিছু ফেরত দিয়েছে। আমাকে ভুল বুঝিস না, মাফ করে দিস। তখন আমি একলাই ছিলাম। বললাম, বাবা কিছু মনে করো না, এভাবে বলে আমাকে ছোট করো না, আমি না তোমার মেয়ে। এই বলে বাবাকে আপ্যায়ন করলাম। বাবা বলল, ঠিক আছে, আমার জামাইকে এবং তোমাকে এবং আমার নাতি ছেলেকে আমি 2 দিন বাদে এসে কিন্তু নিয়ে যাব। আমি বললাম, ঠিক আছে, কারণ
আমার স্বামীরে তো শ্বশুরবাড়ির শখ করে দেখার। আমি 1 লাখ সিদ্ধান্ত নেয় ভুল করেছি। তারপরে বাবা বলল, হ্যাঁ, তোকে, তোর স্বামীকে আর তোর ছেলেকে আমি নিয়ে যাব। বাবা ঠিক 2 দিন পরে এসে নিয়ে গেল। ওখানে বেশ কয়েকটা দিন পার করলাম। তারপর আমি আবার আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। এভাবে ঠিকঠাক মতো আসা যাওয়া করতাম। স্বামীর সংসারে বড়ই আনন্দের সাথে আমার দিন কাটতে লাগলো। বাবাও এক জীবনে নিজের ভুলকে বুঝতে পেরে নিজের সব কিছুকে সূর্যে যেন একটা স্বাভাবিক মানুষের মতো সব কিছু থেকে ফেরত আসলো। সেও ভালো হয়ে গেল। তারপরে এভাবেই আমার জীবনটা চলছিল। কিন্তু এই জীবনে বাবাকে কখনো আর একটা মেয়েকে নিয়ে সংসার করাতে পারলাম না। তা বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া একটা সুন্দর মুহূর্ত পার করা একটা ঘটনা তোমাদের সাথে আজকে সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে প্রস্ফুটিত করতে পেরে, পরিবেশন করতে পেরে আজকে আমার মনটা ভীষণ হালকা হয়ে গেল, ভীষণ ভালো লাগছে আমার। তো এই গল্পটি শুনে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আবারও ফিরছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।